আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। চোখে ঘুম, তবুও ঘুমানোর সুযোগ নেই। দিনভর ডিউটি আর রাতে গ্যাসের জন্য অপেক্ষা, কিন্তু মিলছে না গ্যাস। আর সরকারি কাজে ব্যবহৃত গাড়িগুলো লাইনে অপেক্ষায় না থেকেই পাচ্ছে গ্যাস। লাইনে থাকা সাধারণ চালকদের অভিযোগ, অনৈতিক সুবিধার বিনিময়ে সহজেই গ্যাস পাচ্ছে ভিআইপি পরিচয় দেয়া এসব গাড়ি। অনুপ পিয়ালের রিপোর্ট। ঘড়িতে রাত ২টা, ঘুমে দুচোখ বন্ধ হয়ে আসছে গাড়ি চালক হাশেম মিয়ার, তবুও ঘুমানোর সুযোগ নেই। রাজধানীর মগবাজার গ্যাস পাম্পে এভাবেই রাত কাটছে তার। গ্যাস নেওয়ার জন্যই লাইনে দাঁড়ায় আছি, গ্যাস তো পাওয়া যায় না। দেখেন যে বসে সারা রাত এরকম বসে থাকে, সকালে নেই। হাশেম মিয়ার মতো এরকম অনেকেই রাতভর অপেক্ষা করছেন গ্যাসের জন্য। কেউ সময় পার করছেন আড্ডা দিয়ে, আবার কেউ মুঠোফোনে রিলস কিংবা মুভি দেখে। ৫-৭ জন লোক আমরা গল্প করতেছি, গল্প করতে করতে এখন যখন ভোর হবে কিংবা ৮টা ৯টা 10টা হবে কালকে, তারপরে আমরা হয়তো গ্যাস নিতে পারবো। গ্যাস নিতে গেলেও সেখানে ১৫০-২০০ টাকার গ্যাস আসবে। কিচ্ছু করার নাই ভাই, এই যে বসে বসে টিভি দেখি আর বসে থাকি। 10:30টার সময় আসছি, এখন বাজে গেছে 12টা, 12:30 বাজতেছে, এখনো গ্যাসের কোনো খবর পাচ্ছি না। রাত্রে এই গাড়িতেই থাকি, ঘুমাইতে হয়। কামকাজ শেষ করে আজকে সেই যে লাগাইলাম, তার আগের দিনও বাসায় যে নাই। গ্যাসের জন্য অপেক্ষায় থাকা গাড়িগুলো নিয়ম মেনে গ্যাস পাম্পে গেলেও নিয়ম মানছেন না সরকারি কাজে ব্যবহৃত গাড়িগুলো। কোনো নিয়ম ছাড়াই প্রবেশ করছেন, গ্যাস নিয়ে বেরিয়ে যাচ্ছেন, পরিচয় দিচ্ছেন ভিআইপি হিসেবে। এমনকি রাস্তায় স্বেচ্ছাচারীভাবে যত্রতত্র গাড়ি রেখে বাড়াচ্ছেন জনসাধারণের ভোগান্তি। সরকারি এসব গাড়ির চালকরা বলছেন তাদের জন্য নাকি আলাদা নিয়ম রয়েছে। আমার সিরিয়াল এইটা, কিন্তু অনেকটা মনে করেন যে সিঞ্জিমিঞ্জে দিতেছে, এই জন্য মানে এইভাবে আমাদের দিচ্ছে যে আমাদের জন্য ভিআইপি আলাদা আছে, লাইন আছে। না আমাকে যে সরকারি গাড়ি যেটি ভিআইপি গাড়ি, আমাকে স্লিপের গাড়ি যেগুলো, এগুলো আমরা বাইরে এই দিক দিয়ে ঢুকাই আর কি। আর যেগুলো এই এয়ার গাড়ি, এই যে পাবলিক গাড়ি স্লিপ ছাড়া, এগুলো সিরিয়ালে যায় আর কি। তবে পাম্প কর্মচারীরা বলছেন সরকারি গাড়ি পরিচয় দেওয়ায় বাধ্য হয়ে নিয়মের বাইরে গ্যাস দিতে হচ্ছে। না, লাইন ছাড়া দুই চারটা সবটি না, 2-4টা লাইন ছাড়াই দিতে আসি, কিন্তু এরা তো আইতে পারতেছে না, লাইনে দিয়ে আসতে পারতেছে না। অভিযোগ আছে পাম্পের কর্মচারী ও এসব গাড়ি চালকদের আর্থিক বোঝাপড়ার মধ্য দিয়েই চলছে এই অনিয়ম। আমরা সিরিয়াল দিয়ে গাড়িতে এরা উল্টা ঢুকে 100 করে নেয়, আগে গ্যাস দিয়ে দেয়, আমাকে দেয় না। 10টা বাজেছে, তোর কোনো সিরিয়াল পাই না, আর এরা মনে করেন আইয়া মনে করেন সব ভিআইপিতে ঢুকে গেছে। হ্যাঁ, টাকা পয়সা তো অবশ্যই তুলে দেয়। এই আইলেই ভিআইপি, সরকারি গাড়ি, স্লিপের গাড়ি এইসব বলে। অবশ্যই টাকার কারণে, না হলে এরকম হবে কেন? দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় থাকা গাড়ি চালকরা বলছেন বারবার প্রতিবাদ জানিয়েও থামছে না এই অনিয়ম। একদিকে পাম্পগুলোতে নেই গ্যাসের চাপ, অন্যদিকে পাম্পের অসাধু কর্মচারীদের আর্থিক লেনদেনের মাধ্যমে এক শ্রেণীর লোকদের বাড়তি সুবিধা দেয়া বাড়িয়েছে আরও ভোগান্তি। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা। ৭ কোটি মানুষকে ডেটা নেটওয়ার্কের আওতায় আনতে সরকার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি ও টেলিকম বিষয়ক উপদেষ্টা। আর কলড্রপ ১% নিচে নামিয়ে আনলেও ইন্টারনেটের দাম কমানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান। আদিত্য মামুনের রিপোর্ট। টেকনোলজি ও টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক অব বাংলাদেশের আয়োজনে দীর্ঘমেয়াদী ডিজিটাল পদ্ধতি স্পেকট্রাম নীতিতে নতুন ভাবনা শিরোনামে এই আলোচনা। উঠে আসে ডিজিটাল অবকাঠামোয় বিনিয়োগ বান্ধব অর্থনীতির সরলীকরণ প্রসঙ্গ। টেলিকম খাতে তরঙ্গকে কেবল রাজস্ব আহরণের উৎস হিসেবে না দেখে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে দেখার আহ্বান খাত সংশ্লিষ্টদের। এবছর বাড়তি কর আদায়ের মাধ্যমে আমরা বাজেট ঘাটতির একটি অংশ পূরণ করেছি। সেই সমস্যাটুকু আমরা সমাধান করেছি, কিন্তু আমার মতে এতে পুরো সমস্যার সমাধান হবে না। অনুষ্ঠানে স্পেকট্রামের মূল্য না কমানোর যুক্তি তুলে ধরেন বিটিআরসি চেয়ারম্যান। বলেন 2% কলড্রপ হলে ভুক্তভোগী হবেন 54 লাখ ব্যবহারকারী। আইডিয়ালি হওয়া উচিত ছিল দেশের শতভাগ মানুষের একটা ফিক্সড অ্যাক্সেস আছে, ফিক্সড ব্রডব্যান্ড আছে। ওইরকম সিনারিওতে মোবাইল কানেক্টিভিটি হবে হচ্ছে প্রিমিয়াম সার্ভিস। উনি পে করবেন মোবিলিটির জন্য, ওটা ফান্ডামেন্টাল সার্ভিস হবে না, ফান্ডামেন্টাল সার্ভিস হবে ফিক্সড। বাট আমাদের এই স্ট্রাকচারাল গ্যাপের জন্য আমাদের এটা এখনো তৈরি হয় নাই। সো দ্যাটস ওয়ে কামস ইন দ্য রোল অফ স্পেকট্রাম। কেন স্পেকট্রাম এত ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে দাঁড়ায়। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন 50% মানুষকে কানেক্টিভিটির আওতায় আনলে সরাসরি জিডিপিতে 5% ভূমিকা রাখা সম্ভব হবে। আমাদের জিডিপি 4-5% থাকে, তার উপরে যদি আমরা 2% অ্যাড করতে পারি, 3% অ্যাড করতে পারি, if we take our GDP to 6-7% growth, that will change our country significantly.
So it's really important for all of us. আমরা এখানে স্পেকট্রাম নিয়ে জড়িত হয়েছি, স্পেকট্রাম ম্যাটার্স, but at the end the device matters. উন্নত কানেক্টিভিটি আর সাশ্রয়ী তরঙ্গের মাধ্যমে বহুমুখী উৎসের সহায়তায় দীর্ঘমেয়াদে জাতীয় প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে জানান বক্তারা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নতুন সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত জলবায়ু সহিষ্ণু জাতের ফল ও সবজি আবাদে। টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনার চরাঞ্চলে বাড়ি তরমুজ 1 ও 2, বাড়ি করলা 2 এবং বাড়ি হাইব্রিড শসা 1 আবাদে সফলতা তারই ইঙ্গিত দিচ্ছে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। বিস্তীর্ণ চরাঞ্চলে সবুজের বিশাল সমারোহ, গাছে ধরে আছে করলা, শসা, আছে নানা রঙের তরমুজও। প্রতিকূল আবহাওয়া সহিষ্ণু এসব জাত চরাঞ্চলের বেলেমাটিতেও ভালো ফলন দিচ্ছে। বাড়ি তরমুজ অফ সিজনেও উৎপাদন হওয়ায় বেশি দাম পাচ্ছেন কৃষকরা। জানান, বাড়ি করলা 2 ভাইরাস প্রতিরোধী এবং তীব্র গরমেও হয় ভালো ফলন, আর বাড়ি হাইব্রিড শসা 1 অতিরিক্ত তাপমাত্রা সহ্য করে দ্রুত ফলন দেয়। আমার খরচ 20,000 টাকা, আমি 70,000 প্লাস শসা বিক্রি করে ফেলেছি। করলা 24,000 প্লাস বিক্রি করেছি। আর পাশে আমার সাইডে তরমুজ আছে আনুমানিক 2,000 পিস। আশা করি ওখানে 4 লক্ষ টাকার মতো প্রফিট আসবে। এই সিজনে শসা, তরমুজ যে লাভবান হয়েছে রিপন, তো এটা আশা আছে আমিও করব। এগুলা দেখার জন্য আমরা আসছি, এগুলা দেখে আমরা এর পরবর্তীতে এগুলা চাষ করব। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বলছে, সনাতন জাতের তুলনায় এর উৎপাদন 30 থেকে 40% বেশি। রোগবালাই কম হওয়ায় উৎপাদন খরচও কম। কৃষকের উপরই কিন্তু বাংলাদেশের অর্থনীতি মূলত নির্ভর করে। কৃষক যদি বেঁচে থাকে, কৃষক যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, তাহলে বাংলাদেশ দ্রুত স্বাবলম্বী হবে। পরিকল্পিতভাবে এই জাত ছড়িয়ে দেয়া গেলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা সম্ভব। সমর ইসলাম, 21 টেলিভিশন। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সবশেষ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা ছিল এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 405 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 68,713 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার। হ্যাংসেংয়ের সূচক 279 পয়েন্ট কমে অবস্থান করছে 25,116 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই এর সূচক, এটি 23 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,743 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সে অবস্থান করছে 3,927 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 1 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 70 পয়েন্ট কমে অবস্থান করছে 78,009 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 5 পয়েন্ট কমে অবস্থান করছে 1,609 পয়েন্টে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য, তৈরি পোশাক শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো। তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন BGME এর প্রেসিডেন্ট মাহমুদ হাসান বাবুর সঙ্গে। ততক্ষণ সাথেই থাকুন।